সবাইকে গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে স্বাগতম। আজকে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান নিয়ে পড়াশোনা করব এবং আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্ক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে সবার কাছে সহজলভ্যভাবে কিংবা আরও সহজভাবে তুলে ধরার জন্য একটা সিরিজ নিয়ে এসেছে, বাংলাদেশের সংবিধানের সহজ পাঠ। এবং আমাদের প্রধান উদ্দেশ্য সংবিধানটা যাতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে কিংবা যাদের কাছে পৌঁছয়নি তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি। এবং আজকের ক্লাসের আমাদের টপিক হচ্ছে চলাফেরার স্বাধীনতা, মিটিং মিছিল, জনসভার স্বাধীনতা, সমিতি ও সংগঠনের স্বাধীনতা। এবং আজকের পুরো ক্লাসের সাথে আছি আমি, তৌফিকুল ইসলাম হৃদয়। প্রথমেই চলাফেরার স্বাধীনতা। সংবিধানের ৩৬ নং অনুচ্ছেদে বলা আছে, প্রত্যেক নাগরিকের বাংলাদেশের সর্বত্র অবাধ চলাফেরা করার অধিকার রয়েছে। যে প্রত্যেক নাগরিক যাতে সাধারণভাবে তিনি দেশের মধ্যে অবাধ চলাফেরা করতে পারে, তাকে যাতে কেউ বাধা না দেয়, সেই অধিকারটি প্রত্যেক নাগরিকের রয়েছে। প্রত্যেক নাগরিকের দেশের যে কোনো স্থানে বসবাস বা বসতি স্থাপন এবং বাংলাদেশ ত্যাগ ও পুনরায় বাংলাদেশে প্রবেশের পূর্ণ অধিকার রয়েছে। কারো বাড়ি বরিশাল, কিন্তু চাকরি সূত্রে তিনি সিলেট চলে গেল। সিলেট চলে যাওয়ার পরে দেখা গেল তার এই চাকরিটি সিলেটে স্থায়ী হয়ে গেছে এবং তিনি অনুধাবন করতে লাগলো সিলেটে তাকে দীর্ঘ সময় থাকতে হবে। তখন তিনি সিলেটে নতুন করে বসতি স্থাপন করতে পারে। বসতি স্থাপন করে তিনি চাইলে স্থায়ীভাবে তিনি সিলেটের বাসিন্দাও হয়ে যেতে পারে। অতএব তিনি যদি তার কোনো ভৌগোলিক অবস্থান এক জায়গা থেকে পরিবর্তন করে অন্য জায়গায় বসতি স্থাপন করে, সেটা তার অধিকার রয়েছে। এবং কেউ যদি বাংলাদেশ থেকে অন্য দেশে চলে যাওয়ার পরে তিনি যেহেতু বাংলাদেশের নাগরিক, তার আইডেন্টিটি যেহেতু বাংলাদেশি, অতএব তাকে বাংলাদেশে পুনরায় প্রবেশ করার সম্পূর্ণ অধিকার তার রয়েছে। তবে শর্ত হলো, জনস্বার্থে সব অধিকারের উপর আইনের দ্বারা প্রদত্ত যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করা যাবে। অনেক সময় দেখা যায় যে ব্যক্তিটা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, তার ভিটে পার্টি সুইচ করে সেখানে গিয়েই চাইলেই তিনি অবাধে একটা বাড়ি করে ফেলবে, এটা পারে না। তাকে ওই সিটি কর্পোরেশন থেকে বিভিন্নভাবে সেখানে থাকার জন্য আবেদন করতে হয়। যদি সিটি কর্পোরেশন কিংবা ওই জায়গা তাকে পারমিট করে, তখনই তিনি বাড়িঘর বা বসতি তৈরি করতে পারে। বা তিনি এতদিন বরিশাল ছিল, এখন শিফট হয়ে চলে গিয়েছে, সেটা আমার সরকারের কাছে সেই তথ্যটি দিয়ে আইন কানুন কিংবা যুক্তিসঙ্গতভাবে যদি তিনি এখানে চলাফেরা করতে পারে, সেটি একটা দেশের মধ্যে বৈধতা পাবে। তবে অবশ্যই যেহেতু তিনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সব জায়গার সকল সুবিধা ভোগ করার সর্বাত্মক অধিকার রাখে একজন বাংলাদেশি নাগরিক। মিটিং মিছিলের অথবা জনসভার স্বাধীনতা। সংবিধানের ৩৭ নং অনুচ্ছেদে বলা আছে, প্রত্যেক নাগরিকের শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্র অবস্থায় সমবেত হওয়ার এবং জনসভা ও শোভাযাত্রায় যোগদান করার অধিকার রয়েছে। তবে শর্ত হলো, জনশৃঙ্খলা ও জনস্বাস্থ্যের স্বার্থে এসব অধিকারের ওপর আইনের অনুসারে প্রযোজ্য যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করা যাবে। প্রত্যেক নাগরিকের শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্র অবস্থায় সমবেত হওয়ার। আমরা বাংলাদেশের কথা সাধারণত যদি বলি, বাংলাদেশে অনেকগুলো নিবন্ধিত দল আছে। রাজনৈতিক দলের কথা যদি আমি বলি, বাংলাদেশে যখন কোনো অনিয়ম হয় তখন ছাত্ররা রাস্তায় নেমে পড়ে, যেটা আমরা নিরাপদ সড়ক আন্দোলনের ক্ষেত্রে দেখেছি, যেটা আমরা কোটা সংস্কার আন্দোলনের ক্ষেত্রে দেখেছি। এই জায়গায় শান্তিপূর্ণভাবে যে কেউ সমবেত হয়ে আন্দোলন করতে পারে। তবে শর্ত হচ্ছে এখানে তাকে অবশ্যই নিরস্ত্র হতে হবে। তিনি যদি হাতে বন্দুক নিয়ে, রাইফেল নিয়ে, চাপাতি নিয়ে কিংবা ধারালো কোনো অস্ত্র নিয়ে মাঠে নামে, সেটাকে কখনোই কোনো মিটিং মিছিল কিংবা সমাবেশ বলে না, সেটাকে কখনোই প্রতিবাদ বলে না, কিংবা সেটাকে কখনোই তার জায়গা থেকে যে যৌক্তিক দাবিটি তুলে ধরা সেটা বলে না। অতএব প্রত্যেক নাগরিক তার এই অধিকারটি পাবে যখন তিনি শান্তিপূর্ণভাবে বলা হয়েছে এ কারণে যে তিনি রাস্তায় দাঁড়িয়ে রাস্তা বন্ধ করে তিনি সমাবেশ করলো, তিনি সেখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করলো, সেখানে স্লোগান দিল, কিন্তু স্বাভাবিক মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। একটা বাস যেতেছিল, বাসটিকে আটকিয়ে দেওয়া হচ্ছে। ওখান থেকে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছিল একজন অসুস্থ অবস্থায়, তাকে যেতে দেওয়া হচ্ছে না। সেটাকে কখনোই আমরা শান্তিপূর্ণ কোনো অবস্থান বলবো না। দ্বিতীয়ত, সভা সমাবেশ
ও শোভাযাত্রায় যোগদান করার অধিকার রয়েছে। যে কোনো নিবন্ধিত রাজনৈতিক দল চাইলেই তারা সভা সমাবেশ করতে পারে, চাইলেই তারা বিভিন্ন শোভাযাত্রা যোগদান করতে পারে, কিন্তু এখানে একটা শর্ত দেয়া আছে যে জনশৃঙ্খলা ও জনস্বাস্থ্যের জন্য যাতে এটা কোনোভাবেই ক্ষতি না হয়। যে আজকে যদি রাস্তায় দাঁড়িয়ে জাতীয় পার্টি কিংবা বিএনপি কিংবা গণ অধিকার পরিষদ কিংবা অন্য কোনো রাজনৈতিক দল এখানে দাঁড়িয়ে কোনো মিটিং মিছিল করে কিংবা প্রেস ক্লাবের সামনে কিংবা শাহবাগ চত্বরে দাঁড়ায়, তাহলে যদি সেটা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়, যদি সেটা জনশৃঙ্খলাকে ব্যাহত করে, যদি রাস্তাঘাটে গাড়ি চলা বন্ধ হয়ে যায়, সেটার ক্ষেত্রে অবশ্যই আমার দেশের আইন আদালত কঠোর অবস্থানে দাঁড়াতে পারবে। এবং গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে, যদি আমি মিটিং মিছিল করতে চাই তবে সেটা অবশ্যই আইনের দ্বারা পারমিটেড হবে। আমি আজকে চাই আমার দল নিয়ে শাহবাগে দাঁড়িয়ে বিক্ষোভ মিছিল করতে, আমি যদি আইনের মাধ্যমে থানায় গিয়ে পুলিশের কাছ থেকে সেই পারমিশন নিতে পারি যে আমি এখানে আন্দোলন করব, আমি জনজীবনের কোনো ক্ষতি করব না, আমি আমার অধিকার আদায়ের জন্য এসেছি, যাতে আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হবে না, এরকম অঙ্গীকার যদি কেউ করতে পারে কিংবা কোনো দল করতে পারে, তখন তাকে অবশ্যই মিটিং মিছিল কিংবা সমাবেশের পূর্ণ স্বাধীনতা দিবে আমার দেশের সরকার কিংবা রাষ্ট্র, যেটা আমাদের একটি সাংবিধানিক অধিকার। এখানে আরেকটা কথা বলে রাখি যে আমরা এই মিটিং মিছিল জনসভা কেন করি, এর প্রধান কারণ হচ্ছে আমরা আমাদের এই সংখ্যাগরিষ্ঠ মানুষের ভালোর কথা চিন্তা করি। হঠাৎ করে যদি দেশে কোনো সমস্যা হয়, সেই সমস্যা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি আমরা আলোচনা সভা করি, আমরা জনসভা করি, জনসভার মাধ্যমে আমরা একটা সমাধান খুঁজে বেড়াই এবং কিভাবে আরো সামনে ভালো করা যাবে সেটি খুঁজে বেড়াই। সমিতি অথবা সংগঠনের স্বাধীনতা। সংবিধানের 38 নং অনুচ্ছেদে বলা আছে প্রত্যেক নাগরিকের সমিতি বা সংঘ করার অধিকার আছে, তবে শর্ত হলো জনশৃঙ্খলা ও নৈতিকতা রক্ষার স্বার্থে এসব স্বাধীনতার উপর আইন অনুসারে যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করা যাবে, তবে কোনো ব্যক্তির এরকম সমিতি বা সংঘ গঠন করার বা সদস্য হওয়ার অধিকার থাকবে না। বলা আছে যে বাংলাদেশে অবস্থানরত কোনো নাগরিক যদি অনেকগুলো মানুষ নিয়ে একটা সংগঠন করতে চায়, যে সংগঠনটা দেশের মানুষের উপকারে আসবে, যে সংগঠনটা সমাজে বস্ত্রহীন মানুষকে বস্ত্র দিবে, যে সংগঠনটা সমাজে কারো সমস্যা থাকলে সমস্যা সমাধানের জন্য গিয়ে আসবে কিংবা এই জনশৃঙ্খলা কিংবা নৈতিকতার সাথে কাজ করবে, এরকম যদি কোনো সংগঠন করতে চায় সেই সংগঠনের পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়েছে আমার দেশের সংবিধান। তবে যদি এরকম হয় যে সেটা জনশৃঙ্খলা ও নৈতিকতা রক্ষার সাথে যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করে, সেক্ষেত্রে ওই দেশের প্রশাসন কিংবা আইন চাইলে তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে যদি দেখে ওই সংগঠনটা সঠিকভাবে কাজ করছে না। কোন কোন ক্ষেত্রে সেটি হতে পারে সেটি একটু দেখে নিই। এটি নাগরিকদের মধ্যে ধর্মীয়, সামাজিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে গঠিত হলে, যদি ওই সংগঠনটা ধর্মীয় এবং সামাজিক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে তবে সেই সংগঠনের বিরুদ্ধে যেতে পারে আমার দেশের প্রশাসন। এটি ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী, পুরুষ, জন্মস্থান বা ভাষার ক্ষেত্রে নাগরিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করার উদ্দেশ্যে গঠিত হলে। একটা সংগঠন গড়ে ওঠা মানেই ওই সংগঠনটি খুব ভালো সেটি কখনোই আমরা বলতে পারি না, সেই সংগঠনের উদ্দেশ্য খুব ভালো সেটা আমরা বলতে পারি না, সেই সংগঠনটি মানুষের ভালোর জন্যই কাজ করবে সেটি বলতে পারি না। অনেক সময় বিভিন্ন সংগঠন উস্কানিমূলক কাজ করে থাকতে পারে বা করতে পারে, অতএব এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে সেটার জন্য সরকার চাইলে পর্যাপ্ত ব্যবস্থা নিতে পারে। এটি রাষ্ট্র বা নাগরিকদের বিরুদ্ধে বা অন্য কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসী বা জঙ্গি কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে গঠিত হয়। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সংগঠন গড়ে ওঠে রাষ্ট্রযন্ত্রকে দুর্বল করার জন্য, বিভিন্ন সংগঠন গড়ে ওঠে সন্ত্রাসী কর্মকাণ্ডকে আরো বেশি উস্কে দেওয়ার জন্য, বিভিন্ন সংগঠন গড়ে ওঠে জঙ্গি কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য। এরকম যদি কোনো সংগঠনকে পাওয়া যায় সেই সংগঠনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় তখন প্রশাসন, কিংবা আইন ভায়োলেট করার জন্য তাদের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটি তখন নেওয়া হয়। এর গঠন ও উদ্দেশ্য এই সংবিধানের পরিপন্থী হয়।
আমরা সংবিধানে দেখেছি যে কি কি মৌলিক অধিকার রয়েছে, কিংবা মানুষ হিসেবে কতটুকু আমরা করতে পারবো, কতটুকু করার স্বাধীনতা আছে। যদি ওই সংগঠনটি গঠন কিংবা উদ্দেশ্য আমার সংবিধানের পরিপন্থী হয়, তখন কখনোই সংগঠনকে পরিচালনার জন্য পারমিশন দেওয়া হবে না। আজকে পুরো ক্লাসে তাহলে আমরা কি কি নিয়ে জানার চেষ্টা করলাম, যে এই যে মিটিং মিছিল কখন করতে পারবে, কখন একটা সংগঠন পর্যাপ্ত স্বাধীনতা পাবে, এসব নিয়ে। তারপরেও আপনাদের পুরো ক্লাস নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে, কনফিউশন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পুরো ক্লাসটি ভালো লেগে থাকলে সবাই শেয়ার করে দিবেন। সবাইকে অশেষ ধন্যবাদ গুরুকুলের সাথে থাকার জন্য।